আচ্ছা, এমন একটা অদৃশ্য শক্তির কথা ভাবা যাক যা আমাদের চারপাশের সবকিছুকে, আক্ষরিক অর্থেই সবকিছুকে নিয়ন্ত্রণ করছে। চলুন আজ সেই রহস্যময় জগতে একটু ঢু মারা যাক। তো প্রশ্নটা হলো, কি সেই অদৃশ্য শক্তি যা পরমাণুকে একসাথে বেঁধে রাখে, আবার আমাদের এই আধুনিক বিশ্বকে চালাচ্ছে? হ্যাঁ, এই শক্তিটা হলো তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। এই যে আমরা বলছি তড়িৎ আধান, জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো পদার্থের একটা একেবারে মৌলিক ধর্ম। ঠিক যেমন ভর বা ম্যাস একটা ধর্ম, পার্থক্যটা হলো ভর তৈরি করে মহাকর্ষ বল আর আধান তৈরি করে বৈদ্যুতিক বল। আধানের কয়েকটা খুব মজার বৈশিষ্ট্য আছে। দেখুন, প্রথমত এটা একটা স্কেলার, মানে সাধারণ সংখ্যা বা নাম্বারের মতোই এটাকে যোগ বিয়োগ করা যায়, কোনো দিক নির্দেশনার ব্যাপার নেই। দ্বিতীয়ত এটা হস্তান্তরযোগ্য, মানে ইলেকট্রনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় লাফ দিয়ে যেতে পারে। তৃতীয়ত এটা কোয়ান্টাইত, মানে কি? মানে হলো আপনি চাইলেই যে কোনো পরিমাণ আধান নিতে পারবেন না, এটা সবসময় একটা নির্দিষ্ট ক্ষুদ্রতম মানের গুণিতক হবে। আর সবশেষে এটা অপরিবর্তনশীল, মানে একটা বস্তু যত দ্রুতই চলুক না কেন তার আধানের পরিমাণ একদম একই থাকবে। এই সহজ চারটি নিয়মে কিন্তু পুরো মহাবিশ্বর অনেক কিছু চালাচ্ছে। এখানে একটা দারুণ ব্যাপার আছে, শুনুন। কোনো বস্তু যখন আহিত বা চার্জড হয় তখন কিন্তু নতুন আধান তৈরি হয় না। আসলে হয় কি, ইলেকট্রন নামের কিছু চিউ কণা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। আর সবচেয়ে মজার বিষয় হলো, ইলেকট্রনের তো একটা ভর আছে, তাই না? খুবই সামান্য, কিন্তু আছে। তার মানে যে বস্তু ইলেকট্রন হারায় সে আসলে একটুখানি হালকা হয়ে যায়, আর যে ইলেকট্রন পায় সে একটু ভারী হয়ে যায়। ভাবা যায়? আচ্ছা, আমরা তো বুঝলাম আধান কি আর বস্তু কিভাবে আহিত হয়। এবার চলুন দেখি এই আহিত কণাগুলো একে অপরের সাথে কেমন ব্যবহার করে। এর নিয়মটা একদম সহজ, আর এটা প্রকৃতির একটা মৌলিক নিয়ম। একই রকম আধান, মানে পজিটিভ পজিটিভ বা নেগেটিভ নেগেটিভ, একে অপরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, মানে বিকর্ষণ করে। আর উল্টো দিকে বিপরীতধর্মী আধান, মানে পজিটিভ আর নেগেটিভ, একে অপরকে আকর্ষণ করে, ঠিক যেন চুম্বকের দুই মেরুর মতো। তো এরা যে একে অপরকে টানে বা ধাক্কা দেয়, সেই বলটা ঠিক কতটা শক্তিশালী, এটা মাপার কোনো উপায় আছে কি? অবশ্যই আছে, আর সেই উপায়টাই হলো কুলম্বের সূত্র। সূত্রটা দেখে হয়তো একটু জটিল মনে হতে পারে, কিন্তু এর মূল কথাটা খুবই সোজা। ভাবুন তো, আধানের পরিমাণ যত বেশি, বলও তত বেশি। আর আরেকটা ব্যাপার, এদের মধ্যে দূরত্ব যত বাড়বে, বলটা কিন্তু অনেক অনেক দ্রুত কমে যাবে। এটাই হলো কুলম্বের সূত্রের আসল কথা। কিন্তু এখানে একটা দারুণ ব্যাপার আছে যা মহাকর্ষ বলের ক্ষেত্রে দেখা যায় না। সেটা হলো আধানগুলো কোনো মাধ্যমে বা মিডিয়ামে আছে, তার ওপরেই বলের শক্তি নির্ভর করে। চলুন এই ব্যাপারটা একটু খতিয়ে দেখি। হ্যাঁ, ঠিকই শুনছেন। আধানগুলো বাতাসে আছে না জলে আছে না কি অন্য কোনো মাধ্যমে আছে, তার উপর ভিত্তি করে এদের মধ্যেকার বল নাটকীয়ভাবে পাল্টে যেতে পারে। পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট নামটা কঠিন হলেও কাজটা সহজ। এটা আসলে একটা স্কোর কার্ডের মতো। যে মাধ্যমের এই স্কোর যত বেশি, সেই মাধ্যম বৈদ্যুতিক বলকে তত বেশি কমাতে পারে। মানে এটা হলো একটা মাধ্যমের বল কমানোর ক্ষমতা। এই যে সংখ্যাটা দেখছেন ৮০, এটা কিসের স্কোর জানেন? এটা হলো জলের স্কোর। তার মানে জল বৈদ্যুতিক বলকে প্রায় ৮০ গুণ কমিয়ে দিতে পারে। এটা কিন্তু সাংঘাতিক একটা ব্যাপার। আর এই ৮০ সংখ্যাটার মধ্যেই লুকিয়ে আছে আমাদের খুব চেনা একটা ঘটনার রহস্য। ভাবুন তো, নুন কেন জলে গুলে যায়? কারণ নুনের মধ্যে সোডিয়াম আর ক্লোরাইড আয়নগুলো খুব শক্তিশালী বৈদ্যুতিক বল দিয়ে একে অপরকে ধরে রাখে যখন তারা বাতাসে থাকে। কিন্তু যেই নুনটাকে জলে ফেলা হয়, অমনি জলের ওই বল কমানোর ক্ষমতা কাজে লেগে গেল। সোডিয়াম আর ক্লোরাইডের মধ্যেকার আকর্ষণ বলটা প্রায় ৮০ গুণ কমে গেল। আর যেই না বলটা দুর্বল হয়ে গেল, অমনি তারা আলাদা হয়ে গেল আর নুনটা গুলে গেল। কি দারুণ, তাই না? দেখলেন তো, পদার্থবিদ্যার একটা সূত্র কিভাবে রান্নাঘরের একটা সাধারণ ঘটনাকে ব্যাখ্যা করে দিল। একটা অদৃশ্য শক্তি, কিন্তু তার প্রভাবটা একদম চোখের সামনে। আচ্ছা, এ পর্যন্ত তো আমরা শুধু দুটো আধানের গল্প শুনলাম, কিন্তু বাস্তবে তো আর দুটো আধান একা একা থাকে না, তাই না? যখন একটা জায়গায় অনেকগুলো আধান ভিড় করে থাকে, তখন কি হয়? এই সমস্যা সমাধানের জন্য আছে উপরিপাতন নীতি বা সুপারপজিশন প্রিন্সিপাল। সংজ্ঞাটা হয়তো একটু কঠিন শোনাচ্ছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এর পেছনের আইডিয়াটা খুবই সহজ। একদম সহজ ভাষায় বললে ব্যাপারটা হলো এই রকম। ধরুন, একটা আধানের ওপর মোট কত বল কাজ করছে সেটা জানতে চান। আপনাকে যা করতে হবে তা হলো বাকি প্রত্যেকটা আধানের সাথে ওর বলটা আলাদা আলাদা করে হিসাব করতে হবে। তারপর সেই সবকটা বলকে একসাথে যোগ করে দিলেই হলো।
মানে একটা বড় জটিল সমস্যাকে অনেকগুলো ছোট ছোট সহজ সমস্যায় ভেঙে নেওয়া। ব্যাস, এটুকুই। তাহলে পুরো আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে এত সব নিয়ম, এই যে আধানের খেলা, এই মৌলিক শক্তিটা যদি হঠাৎ করে একদিন বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? আমাদের এই চেনা মহাবিশ্বের আর কি বা বাকি থাকবে?